সত্যি সত্যি যদি আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে যদি আল্লাহ চাইতো। জেনে দিছিলাম তো মাইরে ফেলানোর মতো হয়ে দিছি। আসসালামু আলাইকুম। আসলে একবার সালাম দিয়েছি আমি যখন আসলেন, এটা জাস্ট ভিডিওর জন্য দেয়া। ভালো আছেন নিশ্চয়ই? আমি একটু ফ্যানটা বন্ধ করে দিই, হ্যাঁ, এটা কথা বলার জন্য। কি নাম ওর? ওর নাম আরমান হোসেন রানা। আরমান হোসেন রানা। কথা বলতে পারে? বয়স কত? বয়স 2 বছর। হ্যালো রানা। হাই। আসসালামু আলাইকুম। ঠিক আছে, এখন কথা বলতে হবে না, ওই যে থাকলে বেটার। আপনি একটু মুখের এটা ইয়ে করেন, এটা তো আমাদের ভিডিওর জন্য জরুরি। অনেকেই এটা নিয়ে কোশ্চেন করে আমাকে যে কেন মুখের এটা না দেখালে কি হয়, কিন্তু এটা অনেকেই আবার ওখান থেকে রিপ্লাইও দিয়ে দেয় যে দেখানোটা আসলে কেন জরুরি। তো যাই হোক, প্রথমে আপনাকে তো চেনেই আমাদের দর্শকরা। সুমি আপনি, উনি আপনার কি হয়? হাজবেন্ড। হ্যাঁ, মুখোশটা একটু খুলে রাখতে হবে, হ্যাঁ, একটু ভিডিওর সুবিধার্থে। হাজবেন্ড কি নাম আপনার, একটু পরিচয়টা দেন। সানোয়ার হোসেন। সানোয়ার হোসেন। বিয়ের সাথে বয়স কত? 7 বছর। সুমি যেখানে এসেছিল আপনার অনুমতি ছিল? হ্যাঁ, অনুমতি ছিল। অনুমতি ছিল। তো কি মনে হচ্ছে আজকে যদি শ্বশুর শাশুড়ি পেয়ে যান? অনেক খুশি। অনেক খুশি। কোশ্চেন করবেন না যে এটা কেন ঘটছে, কি হয়েছে না হয়েছে? এটা মনে করেন যে আমার একটা ছেলে আছে, ওজন। বলেন না, বলেন বলেন কি হয়েছে? আপনিও কি হারাই গেছিলেন নাকি? তাহলে কাঁদতেছেন কেন? তো বাবা নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। আচ্ছা বড় ভাই ছিল, বড় ভাইটা আমার ছেলে হওয়ার জন্মের ঠিক একদিন আগে মারা গেছে। আচ্ছা। আপনার জামাই কোনো ধরনের এইসব বিষয় নিয়ে কখনো ফোটা দিচ্ছে? সামনাসামনি বলেন, আজকে বিচার করে দিব। না, খোটাখুটি কি মানে মাঝে মাঝে যখন সংসার জীবনটা একটু ঝগড়া লাগবে, মানে আমার শ্বশুরবাড়ির ফ্যামিলিতে আর কি আমাকে মেনে নিতে চাইতো না, তখন ও আর কি ওদের বলতো যে দেখো ও এতিম মানুষ, ওকে কেন মেনে নিবে না। মানে ও আমার শ্বশুরবাড়ির লোকের কথা একটাই যে ওর বাবা মা নাই, ওর কোনো ঠিকানা নাই। কি করেন ভাই আপনি? রাজমিস্ত্রির কাজ করি। আচ্ছা, বিল্ডিং বানান না? এটা কি মানে এটাই আপনি আগে থেকে পেশায় ছিলেন নাকি না, অন্য না। পেশায় ছিলেন? আমি লেখাপড়া করেছি, তারপরে কোথায় পড়াশোনা করছেন, কি পড়াশোনা করছেন? মাদ্রাসা লাইনে। আচ্ছা, তো এখন কাজকর্ম কেমন চলে করোনার মধ্যে? মোটামুটি চলে। হালাল রুটি রুজি ভাই, আপনি অনেক ভালো মানুষ। সবচেয়ে বড় কথা হচ্ছে যে আপনার ওয়াইফ যদি আপনাকে সার্টিফাই করে যে আপনি ভালো মানুষ, এর চেয়ে বড় কিছু হইতেই পারে না। ঠিক আছে, একটাই ছেলে আপনার? বাচ্চা কাছে একটাই? দেখা যাক আল্লাহ ভরসা কি হয়। আপনার পরিচয় একটু নেই। কি নাম ভাই আপনার? আমার নাম মোহাম্মদ আশরাফ। আশরাফ। কি করেন আপনি আশরাফ ভাই? আমার দোকান আছে, কিসের দোকান? সেলুন দোকান। সেলুন? জি। সেলুনের দোকান। আচ্ছা, আশরাফ ভাই সম্পর্কে কি হন ওনার? ভাই হয় আমার। ভাই বলতে পরিচয় কি কি? পরিচয় আর কি আমরা এক বাসাতে থাকতাম, তো তাই ওই সূত্রে তার বাড়ি হলো পাবনা। আচ্ছা। তার 2 মেয়ে। আচ্ছা। তারা সবাই দেশে থাকে, সেইখানে একলা থাকে। ও তো সেই জন্য প্রতিবেশী হিসেবে ওনাকে সাথে করে নিয়ে আসছেন অভিভাবকের জায়গা থেকে। আচ্ছা, তো ওনাকে চেনেন আপনি কত বছর যাবত? এই আমাদের সুমিকে 7-8 বছর। 7-8 বছর ধরে চেনেন। তো ওনার বাবা মা খোঁজ পাওয়ার জন্য কি আপনি জানতেন বিষয়টা আগে থেকে নাকি আজকেই প্রথম জানলেন? জানছি আগে, কিন্তু জানছি অল্প দিন ধরে, কিন্তু আমি তো জানি না যে এখানে মনে করেন লাইন ঘাট দিচ্ছে, দেওয়ার পরে ভিডিও ছাড়ছে, ভিডিওতে দেখলাম। বুঝতে পারছি। এখানে সুমি বেশ কয়েকটা বিষয় আপনি বলছিলেন, সেই বিষয়গুলো আপনার সামনাসামনি বসে আমি মিলাবো ওনাদের সঙ্গে, যদি আপনি চিনতে পারেন। আপনার চেনার সম্ভাবনা কাকে? আপনি যদি চিনতে পারেন তাহলে কাকে চিনবেন? চিনতে পারবো বাবা মা, ওদের মানে সবাইকে দেখলে চিনবেন? জি। আচ্ছা, তাহলে চিনতে পারলে তো হয়ে গেল। আর যদি চিন্তা না পারেন তাহলে বাকি বিষয়গুলো আমরা মিলাবো। এই যে 5 লাখ টাকার বিষয়টা আসছে, যেটা আপনি দেখছেন, আমি ভিডিওতেও হাইলাইট করছি, এটাকে আপনি নিশ্চিত যে 5 লাখ টাকা দিয়ে এটা বিক্রি করছিল? আপনাকে স্ট্যাম্পটা দেখাইছে এরকম? জি, এরকমই তো দেখাইছে। কারণ আমার মনের মধ্যে সন্দেহ হলো কোনো জন্মদাতা পিতা মাতা এই কাজ করে না। তা আমি তাদের নিজের সন্তানই হয়ে থেকে, তাহলে এই কাজটা কিসের জন্য করলো? আচ্ছা, আমার উপর আপনি জিজ্ঞেস করবেন। আর যদি ওরা আপনার বাবা মা হয়ে থাকে, চিনতে যদি পারেন, তাহলে আপনি জিজ্ঞেস করবেন। আপনাকে জানাইছে কি যে আমরা এরকম একটা পরিবার পাইছি যারা আপনাকে দাবি করতেছে? এটা হাসান ভাই জানাইছে আমাকে। কোন হাসান? কোন হাসান ভাই? আমাদের এখানে আর কি থাকে, তার ফার্নিচার দোকান আছে। আচ্ছা, তা ও উনি জানলো কিভাবে? তার আগে তো আমাদের জানানোর কথা। আচ্ছা, উনি সে আর কি এগুলো দেখতো। আচ্ছা। আমার কথা টাচ মোবাইল নাই, তো সে আমাদের প্রতিবেশী ছিল। তো সে আস্তে আস্তে আমাকে একদিন দুদিন বলে, তাই আমি অতটা গুরুত্ব দিতাম না। না না না, ওটা না, আমি বলতেছি যে আপনার যে পরিবার আমরা পাইছি, ওটা তো আপনি এখানে আসছেন কিভাবে সেটা হাসান ভাই না হয় জানাইছে আপনাকে। কিন্তু আপনি যে এখানে আসছেন আজকে, মানে আমরা যে পরিবার পাইছি আপনার এরকম বলছি, এটা এই খবরটা আপনাকে কে দিচ্ছে? এই খবরটা সেই দিছে, তার মোবাইলে ইউটিউবে মেসেজ গুলো তো সে দেখাইছে। এই খবর সে দিছে যে আপনার পরিবার পাওয়া গেছে? জি। আচ্ছা, আমাদের অফিস থেকে ফোন দিছে কখন? আপনাদের অফিস থেকে ফোন দিছে যেদিন ছাড়ছে তার পরের দিন সন্ধ্যার দিকে। কে ফোন দিয়েছে? নাম জানেন? বলেন। ওনার নাম জানেন না? ওনার নাম জানেন? তুমি নাম পরিচয় নাম দাও না? হ্যাঁ, অবশ্যই আমি নাম বলি, আমাদের প্রতিষ্ঠানের নাম বলি। আচ্ছা, তারপরে ফোন দিয়ে কি বলছে বলেন? ফোন দিয়ে বলে আপনার বাবা মাকে কি আপনি দেখলে ঠিক চিনবেন, এখানে আসতে হবে।
বা যে কদিন আছে আপনার মনে যদি কোনো প্রশ্ন থেকে থাকে সেটা আপনি তাদের সামনে সামনে বলবেন। এটা কি মহিউদ্দিন বলছে? মহিউদ্দিন তুমি কি বলছিলা? আমি বলছি যে আমরা প্রাথমিকভাবে আপনার সূত্র অনুযায়ী একটা ফ্যামিলিকে সিলেক্ট করতে পেরেছি, সেজন্য আপনি আমাদের অফিসে আগামীকালকে আসতে হবে, এসে বাকিটা আমরা সামনে। আচ্ছা, ও ওইটাই বলছে, কারণ ও যখন বলে আমার সামনেই থাকে, কিন্তু আপনি হয়তো উল্পাল পাকা ফেলছেন। আর 2 নম্বর হচ্ছে হাসান নামে যে লোকটার কথা বলছেন, এ আপনাকে আগে বলতে পারে, কারণ এটা হইতে পারে যে ওরা যখন নিশ্চিত হয় সঙ্গে সঙ্গে আমি একটা স্ট্যাটাস দিয়ে দিই ফেসবুকে, message দিচ্ছি। স্ট্যাটাস দিয়ে আমি বলে দিই যে প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হতে পারছি। তো সেই জায়গা থেকে হচ্ছে ওনার সঙ্গে কি তোমার কথা হয়েছে? ওনার হাজবেন্ডের সঙ্গে ওনার সঙ্গে কথা আপনাকে হয়েছে? বলার পরে অনেকে আমার আবার- সাথে কথা আপনার সাথে কথা হয়েছে? কি বলছে উনি? উনি বলছে যে আপনার শ্বশুর শাশুড়ি পেলে আপনি কি খুশি? আমি পরে বলছি হ্যাঁ, আমি অনেক খুশি, আচ্ছা, কারণ আমার একটা বাচ্চা আছে, রাস্তায় গেলে নানা করে ডাক। এই ও ডাস্টবিনের কাছে যেন না যায়। ও আচ্ছা, ও আচ্ছা, 2 বছর বয়সী কিভাবে ডাস্টবিন? আহা, দ্যাটস গুড, ভেরি গুড, ভেরি গুড। তুমি বুঝো ওখানে কি ফেলতে গেছে? চকলেটের খোসা। বাহ, খুব ভালো। এর কাছ থেকে আমাদের শেখার আছে অনেক কিছু। আচ্ছা, তো এবার তুমি আমাকে বলো যে প্রসেসটা কি ঘটনাটা ঘটছে, আমরা জানছি কিভাবে ফার্স্ট? প্রসেস প্রথম জানা হচ্ছে কমেন্ট থেকে। কমেন্টটা হচ্ছে অন্য একজন দেখে সেই স্ক্রিনশট নিয়ে প্রথমে আরিফ ভাইকে পাঠায়, দেন আরিফ ভাই ওই নাম্বারে যোগাযোগ করে। তার আচ্ছা। ওনার নাম হচ্ছে আনোয়ার। আনোয়ার, আচ্ছা। আর আনোয়ার ভাইয়ের সাথে কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে ওনার মামা, এই মেয়ের মামা যিনি দাবি করেছেন, ওই মামা বাজারে শুনতে পায় যেরকম একটা ভিডিও আসছে আরজি কিবরিয়া নামে একটা পেজে। হ্যাঁ। তো উনি সরাসরি কাউকে জিজ্ঞেস না করে ওনার পাড়ার এক ছোট ভাই এই আনোয়ার ভাই হ্যাঁ। ওনার কাছে চলে আসে, যেরকম এরকম আরজি কিবরিয়া নামে একটা পেজ আছে নাকি, ওটার সাথে তুমি অ্যাড আছো কি? আচ্ছা। বলে যে হ্যাঁ আমি তো অ্যাড আছি। বলে যে এখানে সুমি নামে একটা মেয়ের ভিডিও আছে, একটু দেখাও। আচ্ছা। পরে উনি দেখায়, দেখানোর পরে এটা তুমি আরিফ ভাইয়ের কাছ থেকে জানছো না? এটা না, আনোয়ার ভাইয়ের কাছ থেকে। আনোয়ার ভাইয়ের কাছ থেকে জানছো। আরিফ ভাইয়ের কাছ থেকে কি জানছো? আরিফ ভাইয়ের কাছ থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে বললো কেউ একজন ওনাকে মেসেঞ্জারে এই স্ক্রিনশটটা পাঠায়। ওকে, বিউটিফুল। আরিফ ভাইকে একটু ফোন দাও, আমরা আরিফ ভাইয়ের সাথে কথা বলি। এই কি করে ও? এটা দেখতেছে দরজা। তুমি কি যেতে চাও স্টুডিওতে? জি আম্মা, জি। মামাকে হাই বলো। কি বলে? ফোন ব্যস্ত বলতেছে, আবার ট্রাই করো। মামাকে হাই বলো। জানো না আমরা আপডেট করবো এখন। হাই যান মামা যান। হাই। মামা টাকা দেন, মামা টাকা দেন। এটা দাও। আরিফ যে ভাই যে সোর্সের সাথে কথা বলছে, সেই সোর্সের নাম্বার আছে? আমরা কি সেই সোর্সকে রেটে রাখছি? জি, আনোয়ার ভাই। আচ্ছা, তা আনোয়ার ভাইকে যাওয়ার আগে আরিফ ভাইয়ের কাছ থেকে একটু জেনে নিতে হবে আমাদের পুরো বিষয়টা। ঢুকছে, লাউড স্পিকার দিও। আসসালামু আলাইকুম। আরিফ ভাই আসসালামু আলাইকুম, আপনার শরীর কেমন? আলহামদুলিল্লাহ ভাই, এখন মোটামুটি একটু সুস্থ আছে আর কি। আচ্ছা আরিফ ভাই, আমরা ভিডিওতে আছি, হ্যাঁ আমি পুরোটাই রেকর্ড করতেছি। যাই হোক, আপনি অসুস্থ সে কারণে আসতে পারেন, আমরা দোয়া করি আপনি তাড়াতাড়ি সুস্থ হন। আরিফ ভাই, আমরা যে সুমির আপডেটটা করতেছি, হ্যাঁ 29তম পর্বে, এখানে কিভাবে কি ঘটছে আমাকে একটু বলেন তো আপনার জায়গা থেকে। প্রথমত আনোয়ার হোসেন নামে এক ভদ্রলোক কমেন্ট করছে উনি। হ্যাঁ, হ্যাঁ। উনি কমেন্ট করছে এইরকম যে সুমির আলহামদুলিল্লাহ সুমির তারেপাড়া থেকে মামার সন্ধান পেয়েছে, মামার নাম সাইদুল, এরকম একটা কমেন্ট। আচ্ছা। তো এই কমেন্টটা আমাকে সাইদুল, হ্যাঁ? হ্যাঁ, ছোট মামার নাম সাইদুল। ওনার নাম হচ্ছে মোস্তাফিজুর রহমান লিখো। আচ্ছা, আচ্ছা। ভাই আমার ইনবক্স পাঠায়। আচ্ছা। তারপরে আমি ওই আনোয়ার ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করি। আচ্ছা। করার সাথে সাথে ওখানে ওই সুমির মামাও ছিল, সাথে আনোয়ার হোসেন না। আচ্ছা, আচ্ছা। আর সুমির মামার নাম হচ্ছে সাইদুল খান। হ্যাঁ, উনি সেটা বলতেছিল, হ্যাঁ। তো ওনার সাথে কথা বললাম, কথা বলার পরে দেখলাম সবকিছু মিলে যায়। তো আচ্ছা। ওনার থেকে যখন নাম্বার নিলাম, ওনার থেকে ওনার বোনের নাম্বার নিলাম এবং ভিডিওটাও ওখানে আমি পুরো উনি দেখেনি তার আগে ওনাকে ভিডিওটা দেখাই দিলাম, ইউটিউবে সার্চ দিতে বললাম, তো উনি ভিডিওটা দেখি এবং ওই রুমির নাম্বার নিলাম, রুমিকেও আবার ভিডিওটা দেখালাম। আপনি ভিডিওটা ইউটিউবে আপনি লিখে সার্চ দেন, তখন ভিডিওটা আপনি দেখতে পাবেন। উনি ভিডিওটা দেখলো, আমার বই। আচ্ছা, তার মানে এই বিষয়টা হচ্ছে আমাদের প্রাথমিক সোর্স হচ্ছে আনোয়ার সাহেব, তাই তো? এবং এই আনোয়ার সাহেব হলো আমাদের সুমির কি কোনো আত্মীয় হয় নাকি চেনাশোনা? সুমির পরিবারকে চেনে? সুমির মামা সম্ভবত মামাকে চেনে। আচ্ছা, ঠিক আছে তাহলে। ওকে ওকে আরিফ ভাই, আপনি দ্রুত সুস্থ হয়ে আসেন, আমরা আপনাকে মিস করতেছি। আর আমরা এবার আনোয়ার সাহেবের সাথে কথা বলবো। ওকে জি ভাই, আর একটা কথা ভাই, জি বলেন।
এই যে এই ধরনের ভিডিও গুলোতে আমাদের যে আপন ঠিকানার ভিডিও গুলোতে সবাই কপি কমেন্ট করে, এই কপি কমেন্ট গুলো নিষেধ করতে আপনি ঠিক বলছেন। আসল কমেন্টটা কি করছে? রাইট, এটা আপনি ঠিক বলছেন। যারা কপি ওই একটা সম্ভাব্য কমেন্টস করে সেগুলো কমেন্টস করে কপি করে দিয়ে কমেন্টস করে দিতে থাকে। হ্যাঁ, আমি বলে দিব, আমি ভিডিও শেষে বলে দিব সবাইকে। অরিজিনাল কমেন্টটা বোঝা যায় না, এটা আমার কাজ করতে খুব সমস্যা। ইউর রাইট। ঠিক আছে, আমরা বলে দিব ভাই। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকেন আপনি। আচ্ছা, আমরা আনোয়ার ভাইয়ের সাথে এবার যোগাযোগ করবো। আপনি বেশি সমস্যা লোক আপনি মুভ করতে পারেন, ঘোরাফেরা করেন, ঘোরাফেরার মধ্যে থাকেন। আমরা আনোয়ার সাহেবের সাথে কথা বলবো এই মুহূর্তে। কিছু চাচ্ছে ও? কি চাচ্ছে? ওকে, একটু ফ্যানটা ছেড়ে দেন। গরম হচ্ছে। হ্যাঁ, ফ্যান ছেড়ে দেন, এখানে ফ্যান ছেড়ে দেন। আমরা এই নয়েজের কারণে এই কাজটা করতেছি। হ্যাঁ, ক্লাউডে দিও। জি, না। উনি জানে যে তুমি ওনাকে ফোন দিবা? আবার দাও। হ্যাঁ, সালামু আলাইকুম। আপনি আনোয়ার সাহেব বলছেন? জি 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 আচ্ছা, আমি কে বলছি? আপনি আমার কথা শুনে চিনতে পারছেন আমাকে? জি, আজকে কি দিয়ে হয় মনে হয়? ভালো আছেন না? জি, ভালো আছি। আপনার সাথে আপনার সাথে কি এর আগে কথা হয়েছে আমার, নাকি এই প্রথম কথা হচ্ছে? না, আপনার সাথে আমার আগে পরে কথা হয়। আচ্ছা, কথা হয়েছে কার সঙ্গে তাইলে আমাদের অফিস থেকে? আরিফ। আরিফ এছাড়া আর কেউ ফোন দিয়েছিল আমাদের অফিস থেকে? মহিউদ্দিন নামে? কিছুক্ষণ আগে মহিউদ্দিন নামে। হ্যাঁ, মহিউদ্দিন সাহেব। আচ্ছা, ঠিক আছে আনোয়ার ভাই, আমাকে একটু বলেন তো যে আপনি কি সুমির কোনো আত্মীয় স্বজন হন? না, আমি সঙ্গীর কোনো আত্মীয় স্বজন হয়নি। তাহলে আপনি কিভাবে বের করলেন, মানে কিভাবে ওদের পরিবারের সন্ধানটা পাইলেন? ওদের পরিবারের সন্তান বলতে গেলে ওর মামা যে আছে সাইদুল। জি। আমার বাসার পাশেই থাকে, আমার একটা দোকান আছে, এই দোকানে বসে টসে না। ও আচ্ছা, তার মানে আপনি এই সুমির ব্যাপারে জানতেন, ওর মামার কাছ থেকে হোক বা যে কোনো ভাবে হোক জানতেন নাকি? আগে পরে জানিনি আর কি। ও আচ্ছা মানে ওই দিকে যাচ্ছে আর কি। আচ্ছা। আগে পরে জানিনি। ভিডিওটা আপনি ফার্স্ট দেখছেন তাই তো? জি জি জি। দেখার পরে আপনি ওনাকে জানাইছেন? না, আমি ওনাকে জানাই নাই, উনি কোথা থেকে যেন জেনে আসছে। আচ্ছা, তারপর? জানে নাই, উনি জেনে আসছে। তারপর? যেরকম আমার ওনার তো আপনি হারাই গেছে, উনি নিজেই জানে। আচ্ছা। সেটা তো আমরা আসলে জানি না ওইভাবে। হ্যাঁ। তা উনি ওনার তো টাচ মোবাইল দেয়, ওনার হলো বাটন মোবাইল। তার মানে উনি জেনে এসে আপনাকে বলছে কমেন্টস করতে, না? বুঝি নাই। মানে উনি কি জেনে এসে আপনাকে বলছে ভিডিওতে কমেন্টস করতে, এরকম কোনো কিছু? না, উনি জানছে যেরকম শুনি নামে আমার ভাগ্যে আছে, তার একটা ভিডিও প্রচার হয়েছে। হ্যাঁ। আচ্ছা। তো উনি এসে আমাকে বলতেছে, তুই তো নেটের চালাস সবসময়, তুই কি এরকম কোনো নিউজ টিউজ আছে কিনা, বা আপনার না বলছে আসলে নামের একটা ফোল্ডারে এরকম ভিডিও আছে। আমি তাহলে আমাদের সাথে তো অ্যাড আছে, আমি তো এইভাবে দেখি নাই, তাহলে চেক করে দেখি, তুমি বসো। তাহলে আবার নেটে ঢুকে আপনার পেজে গেলাম, আপনার পেজে দেয় আর কি, ওই দেখলাম শুনে, তখন ভিডিও সেখানে দেখলাম। দেওয়ার পরে সে দেখলো, দেখার পরে এলো আমার ভাগ্নি, তাহলে আমি যোগাযোগ করবো কি করে? ওইভাবে তো আসলে যোগাযোগ করা যাবে না, কারণ ওনাদের নাম্বার তো আর আসলে এখানে দেওয়া নেই। তো আমি এটা এসএমএসে কমেন্ট করে দিই, ঠিকঠাক চলে আসবে। তখন আমি আগে আপনার পেজে আমি শুরু করে লিখেছিলাম যে তার মামা সন্ধান পাওয়া গেছে, তার মামার নাম সাহিদুল। পরে আমার মোবাইল নাম্বারটা, এই নাম্বারটা বুঝতে পেরেছি আমি আনোয়ার ভাই, আমি ওইটাই বলছিলাম যে আপনি কমেন্টস করছেন, ওই কমেন্টসে গিয়ে আমরা যোগাযোগ করছি আপনার সঙ্গে, তারপর ওর মামার সঙ্গে যোগাযোগ হয়েছে। তার মানে ওর মামা আগেই জানছে। এখন ওর মামা কোথা থেকে জানছে এটা আমার একটু জানা দরকার। এটা কি আপনি জানেন যে ওর মামা কোথা থেকে জানছে? ওর মামার হলো বাজারে মুরগির দোকান আছে। আচ্ছা আচ্ছা। যে বারুইপাড়া ওনার জন্ম, উনি বারুইপাড়ার সামনেই বাজার আছে, বাজারে ওনার মুরগির দোকান। আচ্ছা। উনি বারুইপাড়া থাকে না, উনি থাকে কাজুলিপাড়া বাড়ি করছে আমাদের পাশে। আচ্ছা। ওই বারুইপাড়া যাওয়া হয় কাটামারাটা। আচ্ছা। কিন্তু ওই বারুইপাড়ার ওই যেখানে দোকানে তো বিভিন্ন ধরনের মানুষ আসে। ও আচ্ছা। যার ফলে উনি শুনছে, শোনার পরে ওনার মাথা এতটা কাজ করে না, কারে জিজ্ঞেস করবে, কারে ই করবে, তখন চিন্তা করছে যে আমার কাছে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার আমি বুঝতে পারছি। আমার কাছে আসে। বুঝতে পারছি। তো আনোয়ার ভাই, আপনার ঠিকানাটা বলেন, আপনি কোথায় থাকেন? আমি থাকি হলো আপনার শেরহাটি, আমাদের থানা হলো দিগুলিয়া, জেলা খুলনা, গ্রাম হলো সেনাটি, আর ইউনিভার হলো সেনাটি, গ্রাম হলো কাজুলিপাড়া। আনোয়ার ভাই অনেক ধন্যবাদ, আমি ভিডিওটা রেকর্ড করলাম, আমি এটা প্রচার করবো, আপনার কথা যাবে। হ্যাঁ, ওকে ভাই, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। গোসল করে নিয়ে এতক্ষণ বসে আছে আমাদের অপেক্ষায়। ও গোসল না করে বসে আছে? জি। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ। ওকে। আমরা এবার যে কাজটা করবো, আপনার ওয়াইফকে আমরা স্টুডিওতে নিব, তারপরে আমরা ওই পরিবারকে আমন্ত্রণ জানাবো। দেখ কি হয় না হয় সেটা তো আমাদের দর্শকরা দেখতেই পাবে। আচ্ছা, সুমি, আপনার বাচ্চাকে বাইরে দিয়ে আপনি অফিসে চলেন, স্টুডিওতে চলেন। যদি ম্যানেজ করা খুব কষ্ট হয়, ওকে বাচ্চাকে যদি ম্যানেজ করা কষ্ট হলে ওটা আপনি বাইরে যেতে পারেন। আচ্ছা চলেন, জানলা এই করে দাও, আপনি একটু খুলে দাও জানলা, এই পাশে এসে জানলা দেখুক।
বসুন। আপনি তো পুরো বিষয়টা শুনছেন, কোথা থেকে কিভাবে পাওয়া গেল বিষয়টা শুনছেন না? জি, জি। আচ্ছা, এখন আমি যে কাজটা করবো, আপনার ফ্যামিলিকে আমি বাইরে কথা বলবো, আপনি এখানে থাকবেন, ঠিক আছে? জি। তারপরে আমি এক এক করে আনবো, যদি চেনেন তো ভালো, আর না চিনলে সমস্যা নাই, বাকি বিষয়গুলো আমরা মিলাবো। ওকে, আচ্ছা। আমরা অপেক্ষা করতেছি সুমিকে যারা দাবি করছে যে তাদের পরিবারের সদস্য, তাদের জন্য। এখানে আপনারা খেয়াল করে দেখবেন যে সুমির বিস্তারিত তথ্য আমরা লিখে নিয়েছি এবং এগুলো আমরা তাদেরকে জিজ্ঞেস করবো, মিলাবো আসার সঙ্গে সঙ্গে। থাকুক, ও ঘুরুক, সমস্যা নাই। ইউ আর সার্চিং। আচ্ছা, মমিকে খুঁজতেছো? আরে ও মমিকে খুঁজতেছে। হোয়ার ইজ মমি? ও মমিকে খুঁজে বেড়াচ্ছে। বাচ্চাদের ফেসবুকে দেখানো খুব ডিফিকাল্ট, এটা কিন্তু চাইল্ড পলিসি আছে যে জায়গাগুলোতে আমি এখনো বুঝি না। হ্যাঁ, সেই জায়গাগুলো থেকে। আচ্ছা, ওকে একটু সাইডে নিতে হবে, হ্যাঁ, নইলে আসে দেখা যাবে। ওকে একটু সাইডে নিতে হবে, অথবা ওকে নিয়ে আপনারা একটু বাইরে গিয়ে ঘুরে আসেন, নিয়ে যান। হ্যাঁ, কিছুক্ষণের জন্য, কারণ চিল্লাচিল্লি শুরু করলে তখন একটু নয়েজ হয়ে যাবে। হ্যাঁ, বাইরে চলে যান, সেটা ভালো হবে, কিন্তু একটু পরে যান, ওরা আসুক তারপরে যান, কারণ মুখোমুখি হয়ে গেলে সমস্যা, একটু পরে যান। যদি সমস্যা না, কারণ বারান্দায় যেতে পারেন, বারান্দায় যান। প্রিয় দর্শক এবং শ্রোতা, এখানে আমি সবসময় আপনাদেরকে বলি যে যা হয় আমি একদম হুবহু আপনাদেরকে তুলে দিই। এখানে কোনো একদম র ভিডিও, এটা হ্যাঁ, এডিট থাকে না। সো আপনারা পুরো সিচুয়েশনটা এখানে দেখতে পাচ্ছেন, যাতে করে আপনারা বুঝতে পারেন ইটস ওয়ান কাইন্ড অফ সিসি ক্যামেরা অ্যাকচুয়ালি। সো এই বিষয়গুলো যেগুলো এই ভিডিওতে না দেখালেও চলে, সেগুলো আমরা রাখছি একটাই কারণ, যাতে করে এই ভিডিওর অথেন্টিসিটি প্রশ্ন না আসে, অথেন্টিসিটি নিয়ে। সো এগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে হবে আপনাদের সবাইকে, এবং আশা করি আপনারা সেটা বুঝবেন। ওনারা কত দূর আছে মহিউদ্দিন? উপরে উঠতেছে। আচ্ছা, চলে আসছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? ভালো আছেন? আসসালামু আলাইকুম। বসেন বসেন বসেন, তারপরে কথা বলতেছি। এই যে এখানে বসেন, একজন এখানে, একজন বসেন, ওখানে দুজন বসেন, এখানে একজন বসেন, এখানে একজন বসেন। হ্যাঁ, বসেন না, বসেন, সময় লাগবে না, বেশিক্ষণ সময় লাগবে না, বসেন। হ্যাঁ, একটু মুখে এগুলো সবাই নামাইতে হবে, মুখের মাস্কগুলো কিছুক্ষণের জন্য। হ্যাঁ, আচ্ছা, আমি একটু প্রথমে পরিচয়টা জিজ্ঞেস করি। হাবিব মোল্লা কি কেউ আসছে? আপনি হাবিব মোল্লা? ভিডিওটা দেখছেন কখন? ভিডিও দেখছি আপনার প্রতিদিন রাত্রে। তাহলে আপনি এটা নিশ্চিত যে আপনার মেয়ে? জি। শতভাগ নিশ্চিত? জি। আচ্ছা, আপনার নাম কি? শাহিনুর। শাহিনুর বেগম। আপনি মা তাইলে? জি। ঠিক আছে, এটা আপনার মেয়ে? হ্যাঁ। আপনি নিশ্চিত এটা আপনার মেয়ে? হ্যাঁ, নিশ্চিত। আচ্ছা, আপনি কে? আমি আর বড় খালা। আপন বড় খালা? যেই খালা নিয়ে আসছিল, নাকি ওনার বড় খালার জন্য ঘটনা ছিল? ফোনটা বন্ধ করেন প্লিজ, ফোনটা বন্ধ করেন, একদম বন্ধ করুন। কত আসে দেখি, নাম্বারটা দেখেন। ফোনটা বন্ধ করেন। বড় খালা, ওনার নাম কি বলছে? কোনো কিছু বলে নাই। আপন বড় খালা, ঠিক আছে। আর আপনারা বসেন, আপনি ওখানে বসেন। আপনার পরিচয় ভাই? আমি ওর বড় ভাই। আপন ভাই না, খালাতো ভাই। খালাতো ভাই। আপনার নাম কি আসছে এখানে কোনো কিছু? না না, আমার কথা আছে। আচ্ছা ভাই, আচ্ছা, কি হয়েছিল কাকি? আপনি একটু বলেন তো, মেয়ে কেমনে হারাইছে, আপনি একটু বলেন। কেমনে হারাইছে? আমরা হলো গরিব মানুষ, বুঝছেন? এই মেয়ের আব্বা রিক্সা চালাতো, আমি গার্মেন্টসে চাকরি করতাম, বুঝছেন? তা একদিন ওই রান্না করতে গেছিল, তো ওই ডাইট পড়ে গেছিল রাতে, বুঝছেন? তা ওই ভয়ের ঠেলায় তা ভাবছে যে মারবে, এর জন্য ওই এক জায়গায় চলে গেছে। আমরা তো কেউ বাসায় নেই। তারপর আসছি, আইসে ও ভয়তে চলে গেছে, আইসে পাচ্ছি না পারি, কোথায় গেছে কোথায় গেছে কোথায় গেছে। তারপর নিজে ইচ্ছে এক বাড়িতে উঠে গেছে, বুঝছেন? মানে ওর আরেকজন মহিলা না বেটা জানো, সে ই দেশে যে এখানে বসে কাজ দিতে, সব তুমি বাসায় কাজ করবো, তোমার দিয়ে আসবেন, বুঝছেন? তারপর সে নিয়ে গেছে, নিয়ে যে গেছে। আমরা তো এসে খুঁজ দিছি পাচ্ছি না। তারপর একজন ঠিকানা দিল, জমক জায়গায় যাও। হ্যাঁ, তারপর আমরা গেছি, যাই দেখি সত্যি ও সে কাজ করতেছে। এখন আমরা বলছি কি, তোমার কি আমরা কাজ করতে এখানে পাঠাইছি ভাতের অভাবে? তুমি কিসের জন্য আসছো? কাছে কি যে আমি ভয়তে আইছি, আমার একজন লোক এখানে দিয়ে গেছে। তারপর এখন আমরা বলছি যে আসো, বাড়ি এসো। কি না, যাবো না।
তোমরা মারবা না, তেমন কি না মারবো না, একটা আচ্ছা ক্ষতি হয়ে গেছে। কাকি, আমি পুরো ঘটনাটা বুঝতে পারছি আপনার, কিন্তু কয়েকটা বিষয় উনি যেগুলো বলছে সেগুলো সত্য কিনা এগুলো একটু জানা দরকার। কোনটা বলুন? ওই যে যেটা হচ্ছে যে আপনারা কি কোনো বাসায় ওকে লিখে দিয়েছিলেন, দলিল টলিল করে বা কোনো কিছু করে স্ট্যাম্প করে দিয়েছিলেন? আপনি বলেন, আপনার নাম আসছে ওখানে। দেন ইসলামী ব্যাংকে বলতে কি, ইসলামী ব্যাংকে এক ভদ্রলোক চাকরি করতো। হ্যাঁ উনি থাকতো চানমিয়া হাউজিং এ। হ্যাঁ ওই ভদ্রলোকের এক সিকিউরিটির সঙ্গে মানে ওই চানমিয়া হাউজিং এ যে দারোয়ান বিল্ডিং এর মানে যে দেখাশোনা করতো, ওর সঙ্গে ওর সম্পর্ক। ও আমার বললো যে আমার কাছে একটা মেয়ে আছে, হ্যাঁ ছেলেটা লোকটা গরিব, তার একটা মেয়ে আছে, তা আপনার বাচ্চারা দেখাশোনা করার জন্য আমি এই মেয়েটারে সেটেল করছি। তখন আমার মেয়েটার সে দেখছে, দেখার পরে ভাই তাহলে আপনি আমার সঙ্গে কাল দেখা করেন। তা দেখা করতে গেছি, যে সালাম দিলাম, বসার পরে শুনছি আপনি খুব কষ্ট মষ্ট করেন, দিনা দেখ হয়েছে রিক্সা টিক্সা চালান। এই ইসলামী ব্যাংকের লোক? হ্যাঁ। তা আমি 1000-5,000 টাকা দিচ্ছি, আপনি এটা পুরোনো রিক্সা কিনে চালান। আচ্ছা। তার বলছে 5,000 টাকা দেবেন, কিরম রিক্সা কিনবো, কিরম টাকা দিবেন। আপনি কালকে আসেন, আমি অফিসে আসছি, খুব টার্ডে আছি, আপনি কালকে বিকেল আসেন। তাই আমাদের সঙ্গে আমার হারুন মোল্লা, মানে যে উনি সঙ্গে সাক্ষাৎ করা দিয়েছিল, পরিচয় করা দিয়েছিল, ওই হারুন মোল্লা, আমি, আমার ওয়াইফ, আমার 3 জন, আর আমার ভাইয়ের আসে ইন্টিগ্রাল করে আছে। আমরা 4 জন যাওয়ার পরে উনি কাছে টাকা পয়সার ব্যাপার, আপনি এখানে একটা সই দেন। তা আমি বললাম লিখতে পারি না। হ্যাঁ, তা আমার মেয়ের কাছে আব্বু আমি লিখে দিই। 5,000 টাকা উনি দেওয়ার পরে টাকাটা গুনে নেন। টাকাটা গুনার পরে আমার মুরব্বী ছিল বাইরে, তার কাছে দিলাম। তার মানে আপনি জানতেন না যে কি শেষ হয়ে না না না, কয় টাকা ডকুমেন্ট যে আপনি 5,000 টাকা নিছেন, একটা কাগজের লিখিত লাগে, তাই এখানে একটা সই দেন। আচ্ছা। তা আমার মেয়ের কাছে আমি লিখে দিই। আপনি যখন দিয়েছেন আপনার মেয়েকে, তখন বয়স কত ছিল আপনার মেয়ের ওইখানে? আপনার 8-9 বছর বয়স। 8-9 বছর। সেটা ও বলছে যে আমি লিখে দিই, আমি উনি ওটা ও কিন্তু ভিডিওতে বলছে। এখন কথা হচ্ছে যে কি নাম যেন বললেন? হাবিব মোল্লা। তো হাবিব ভাই, এটা কি হইলো শেষ পর্যন্ত? মানে আপনি যখন লিখে দিলেন, মানে লেখার পরে বসেন, লেখার পরে তো মনে করেন যে মেয়েটা বেশ কিছুদিন রয়েছে। আমরা পাশাপাশি থেকে সানমিয়া হাউজিং আর আপনার 7 মসজিদ মোহাম্মদপুর একই জায়গায়। প্রায় প্রতিদিনই সকাল বিকাল 2 বেলা দেখা হইতো। কিছুদিন মনে করেন যে আমাদের বাড়ি সমস্যা থেকে আনার পরে আমি খুলনায় চলে যাই। যাওয়ার পরে আমার মেয়ের সঙ্গে কন্টিনিউ মনে করেন 1 দিন হোক 2 দিন হোক পর কথা বলি। পরে হঠাৎ ঈদ সামনে করে আমার ওয়াইফ আর আমার ছোট মেয়েটা নিয়ে খুলনা চলে গেল। নেওয়ার পরে আমার ফোন দিছে, কাবু আমার নিয়ে যাও। তা আমি ঢাকায় আসছি, আসে পরে সালাম দিছি। আপনার মেয়ের ম্যাথ তো শেষ, আপনার টাকা তো শোধ হয়ে গেছে। আমি টাকা শোধ হয়ে গেছে মানে আপনার সঙ্গে আমার কন্ট্যাক্ট, আমি প্রতি মাসে 1,000 দিব। 5,000 টাকা 5 মাসে দিব। আমার ভাইরা বললো, হারুন মোল্লা বললো না দেওয়া লাগবে না, এটা আপনার মেয়ের আমার 300 টাকাটা ফিক্স বেতন ধরছি, এই টাকাটা শোধ হয়ে গেছে, এখন 2800 টাকা পাবেন। তাই আমার উনি 2800 টাকা না, উনি আমার 3,500 টাকা দিল, একটা পাঞ্জাবি দিল। হ্যাঁ, আমি আমার মেয়েটা ডাক দিয়েছিলাম, মেয়েটা আমার কোলে এসে, কাব্বু তুই যাবি না? কাব্বু তুই সামনে কুরবানি, খালু নতুন গাড়ি কিনছে, আমরা গাড়িতেই কক্সবাজার ঘুরতে যাবো, তুমি আমার কুরবানির আগে এসে নিয়ে যাও। হ্যাঁ, পরে গেছে, আমি চলে গেলাম মেয়ের দিকে শুনে কথাবার্তা বললাম, এক রাত চাল আমার মেয়ের নিয়ে। পরে মাসখানিক পরে আমার হঠাৎ একদিন রাত্রি, আমি ছিলাম না বাসা, আমার ওয়াইফের ফোন দিছে যে সুমি তো নিচে ময়লা ফেলাতে হারিয়ে গেছে। আচ্ছা, তারপর আমি সুমি হারাই গেছে, আমার ওয়াইফ কান্নাকাটি করে, তুমি শিখে ডাকা যাবে। ডাকা তো মানে সে সাহেব ফোন দিছে, সুমি হারাই গেছে, ময়লা ফেলাতে আর তো খোঁজ নেই। পরে তো বোঝেনি, পরে আমি আসছি, আসার পরে যে সালাম স্যার, আমি ম্যাডামে বললো যে সাহেবের তো ব্যাংকে ছিল, আমি স্কুল থেকে আমার বাচ্চা নিয়ে আসার পরে সুমির কিছু ময়লা নিচে ফেলাই দিয়ে, আর দোকান আছে একটা সামনে, ওই দোকান থেকে সাবান নিয়ে আসিস আর ডিম নিয়ে আসিস, 100 টাকাটা লোড নিয়ে, আর ওই ময়লার বালতি নিয়ে নিচে গেছে। হ্যাঁ, পরে আর সে ফিরে আসেনি। পরে আপনার ফোন দেওয়া হয়েছে। আপনি কি করছেন তারপরে? তারপরে আমার কাছে আসছি, উনি বিস্তারিত ভেঙে বললো। মানার পরে আমার বাইরের কাছে নিয়ে গেলাম যে ভাই কি করি, দেখেন কি বলবো, সত্য মিথ্যা আল্লাহ জানে। এটা খোঁজাখুঁজি করে, তার 3 থেকে খোঁজাখুঁজি করে পরে ওনার কাছে আমি সার্থক পেলাম না, তাই যদি পাই আমি আপনার জানাবেন। হ্যাঁ, পরে বোধ হয় কান্নাকাটি করে আমরা ঢাকা শহরে কই খুঁজবো, জিডি করিনি। ছেড়ে দিচ্ছেন মেয়েরা, ছেড়ে দিচ্ছেন যে মেয়ে যাদেরকে খুশি যায় মানে নিলাম। কি আর বলবো, কারণ ওর তো খুঁজতে পারবে না। শিক্ষিত মানুষ বুঝছেন, আর আমরা হচ্ছে মূর্খ মানুষ, আমরা তো অত দূরে পানি না যে। কত সালে হারাইছে কাকি, কত বছর আগে? আমি সম্বন্ধ বুঝি না, আপনার কাকি বলতেছে, ওনার ভাই বলতেছে, আসলে উল্টাপাল্টা হচ্ছে। দর্শকরা অন্যভাবে দেখবে কিনা জানি না, বাট এটা যেগুলো র্যান্ডমলি আসতেছে তাই। কত সালে কি হয়েছে বলেন তো? 2004 সালে। 2004 সালে হারাইছে। তো 2004 সালে হারাইছে, আপনার এলাকায় কোনো মানুষ ছিল না যে হারানোর পর একটা জিডি করতে হয়, পুলিশের কাছে জানাইতে হয়, নাকি ওনাদের কাছ থেকে আবার টাকা পয়সা নিছেন? না, আমরা খুলনা চলে গেলাম, বললাম খুলনা থেকে মামলা করবেন, বা এখানে যে এলাকায় হারাইছে সেই এলাকাতে একটা জিডি করবেন। মেয়ে তো হারাইছে, মেয়ের পাইতে হবে না, একটা মেয়ে হারাই গেছে, তো আপনারা জিডি করবেন না? কেন করেন না? ওনারা আপনার টাকা পয়সা দিচ্ছিলেন? না, তাহলে আমাদের ঢাকায় খুলনায় চলে গেছে, টাকা পয়সা দেবে কি? ওই মাঝে মাঝে আসতাম, আমার বাইরে থাকতো ওখানে, মাঝে বেড়াতে আসতাম। কয় ছেলে মেয়ে আপনার? আমার 2টো মেয়ে। ওই বড় মেয়েটাই এটা? হ্যাঁ, এটা হলো বড়। আর পর মেয়ে হয় নাই? না, পরে আরেকটা মেয়ে আছে। আরেকটা হয়েছে? হ্যাঁ, এখন টোটাল 3 মেয়ে। 2 মেয়ে। আচ্ছা, ওই তো বলতেছি সুমি আর রুমি। হ্যাঁ, সুমি হারা গেছে, আছে শুধু রুমি। হ্যাঁ। তো এরপর কি মেয়ে হারানোর পরে কি ঠিক ছিলেন? এটা তো 2টা মাত্র মেয়ে, এটা তো মামলা টামলা করা উচিত ছিল, তা করেন না। কি করছেন? আমরা তো গরিব মানুষ, দিন আনতাম দিন খেতাম, মিটে দিল। একটা মামলা করতে গেলে তো সেই কারণে মামলা দিচ্ছে, করতে গেলে আবার সবকিছু আইনের ইসে গেলে আবার সবকিছু করে না।
আচ্ছা ঠিক আছে, বুঝতে পারছি আপনারা করেন নাই, এটাই হচ্ছে কথা। এখন কথা হচ্ছে হাবিব সাহেব, আপনি আমাকে একটু বলেন যে আপনি ভিডিওটার খোঁজ পেলেন কোথেকে, কে আপনাকে গিয়ে ফার্স্ট বলছে? কে পাবছে আমি তো মোবাইলের ব্যাপারে কিছু জানি না। আমি ওই এক জায়গায় কাজ করি, বুঝছি, এক জায়গায় কাজ করি। আমার মেয়ের ছোট মামা আর কি, সে আমার রাত্রি ফোন দিচ্ছে, সুমিত তো খোঁজ পাওয়া গেছে, তুই টাচ মোবাইল ভিডিও মোবাইলে দেখ। আমি কি পাবো কোয়ানে, তাই জন্য বলছি যে ভাই দেখবে টাচ মোবাইলে কি তোরা কি বডি অনেক ভিডিও দেখিস, আমার মেয়ের বলে সন্ধান পাওয়া গেছে। তা ওরা কাছে কি ভাই আমরা দেখি, আপনি কিছু নাম ঠিকানা বলতে আমি কি দেখিনি, তো আমি জানি না কিভাবে কি বাইর করে। তখন একজন বললো আবার তো খুব সম্ভবত আপনার নাম বললো, যা যে এফএম রেডিও যায়, আপনার নাম বললো যে ওই ফাংশনে গেলে হয়তো পারি। পরে আমার আমি দেখলাম আর কি, দেখে আপনি কনফার্ম চিন্তা হ্যাঁ করলেন? আপনার সঙ্গে কথা বলতেছি, আপনার কানে হেডফোন ছিল, হ্যাঁ আমার মেয়ের মাথায়। তো আপনি এই আনোয়ার সাহেবকে চেনেন? আনোয়ার বা সাইদুর? সাইদুর না ওনার নাম আছে? সাইদুরকে ওনার কি হয়? সাইদুর আপনার ভাই? হ্যাঁ সেই আমার ফোন করে বলছে আচ্ছা যে তোর মেয়ে পায়। সাইদুরের কি একটা মুদির দোকান আছে বা এরকম কোনো কিছু? না, না, আনোয়ারের ফার্মের দোকান, ফার্মের দোকান। মুদি ফার্ম, ওনার দোকানের সামনে লোকজন যায় এবং বিক্রি হ্যাঁ, করে। হ্যাঁ, হ্যাঁ। উনি ফার্স্ট জানছিলেন, তারপর আনোয়ারকে বলছে, আনোয়ার পরে কমেন্টস করছে, পরে আমরা যোগাযোগ করছি, আপনাদের কাছে গেছে, যেভাবে হোক গেছে। এখন পুরো ভিডিও দেখে খারাপ লাগে নাই যে মেয়ে 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে? এসব কথা খারাপ অবশ্যই লাগে, খারাপ লাগে যে দুদিন বোঝেন নাই। আপনারা বলার সঙ্গে সঙ্গে দৌড় দিয়ে চলে আসছেন, এটা একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা কালকে আসছি, কিন্তু আপনাদের সঙ্গে মানে কন্ট্যাক্ট করে বসে সময় গেছে যে দিন আমি দিন খাই, সেই সময় গেছে কি বলবো তো বুঝতে আপনি কতদিন ধরে চেনেন এনাদেরকে? কি যেন হয় সম্পর্কে? আপনার আমাদের জন্য। ও আচ্ছা আচ্ছা, কি করছে আপনি বলেন তো, ওনারা কি করছে? মেয়ে হারানোর পরে কি করছিল, কি পেয়েছেন আপনি? কান্দাকাটি করছে, করিয়া ঘুরিটি রেখে আমাকে বাড়িতে থাইকে বা শুনে গেছে। আহা, তা আপনারা বলেন না সবাই মিলে একটা মামলা করে দেয়? আমি কইছে কি কেউ যদি কে রাতে আপনার যে পেপারটা সাইন করা নিছিল, পেপারটা আপনার কপি দিছিল? যে না 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 না, কপি টপি দেয়নি, খালি সাদা একটা আর এইসব বিগত বছর আমি কিছু বুঝি না। ওই যে আমার যে লোকের সম্পর্ক করাই দিছে, এ লোক কাছে অসুবিধা কি আপনার? আমি বলবো সাহেব খুব ভালো মানুষ। সাহেবকে ধরেন নাই পরে? এখন তো চেনেন, এখন পরিচয় আছে না? চিন করে আছে? চিনবো, সে সাহেব নাই আর কি। আমি তো প্রতি বছর মনে করেন জানুয়ারি 14 থেকে 18 তারিখ পর্যন্ত থাকি, আমি 3 দিন সে ঘুরে। এই ভিডিওগুলো শুধুমাত্র ভিডিও না, এই ভিডিওগুলো কিন্তু অনেক বড় একটা শিক্ষা। এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত, তাই না? এরকম সাহেবদেরকে কিন্তু ধরা উচিত। ধরে তিনের এতে নাকি এটা মানে নাম আমার মনে নাই, ওই বিল্ডিং এর 3 তলায় থাকতো, 3 তলায় পড়ার যোগাযোগ নেই আপনাদের সঙ্গে? না আসি আমি তাই ওনার নেই। সাদা কাগজে সই দিয়ে মেরে দিয়ে দিচ্ছেন, এটা তো একটা বিশাল ভুল। এটাগুলো তো করা উচিত না। ওই যে ভুলটাও তো বলি, আমি লিখতে পারি না তো বলছি, আমার মেয়ে কইছে আমি লিখে দিই। আচ্ছা, এবার আমি একটু কয়েকটা জিনিস মিলাবো, হ্যাঁ? একটু দেখি বাকি যেগুলো মিলছে কিনা। আপনার নাম তো হাবিব মোল্লা, আপনি পেশায় এখন কি করেন? আমি এখন হোটেলের কাজ করি। আগে বাবুর্চি ছিলেন? জি। নাকি এখন বাবুর্চি আছেন? ওই যে জি একই কথা, বাবুর্চি আছেন। আচ্ছা, আপনি শাহিনুর বেগম। আচ্ছা, বোনের সংখ্যা 2 বোন, একটু আগে বললেন। বড়টা তো সুমি আর তারপর হচ্ছে রুমি। দাদার নাম কি, মানে আপনার বাবার নাম? আমার নাম বকু মোল্লা, আমার বড় ভাইয়ের নাম মোহাম্মদ মজিবুর মোল্লা। আচ্ছা, দাঁড়ান, উনি যেটুকু বলছে ততটুকুই দেখায়। এই যে বকু মোল্লা, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন। দাদা কি জুট মিলে কাজ করতো? জি, জুট মিল, পিপুল। আচ্ছা, বড় চাচার নাম কি? বড় চাচার নাম মোহাম্মদ মজিবুর মোল্লা। আচ্ছা, বড় চাচা কি তাকে কোনো নামে ডাকতো? এই যে ঢেপসি ঢেপসি বলছে, ঢেপসি ডাকতো? আচ্ছা, তারপরে বলছে হচ্ছে সুমি শুধু পড়ে যেত ছোটবেলায় কারণে। ছোট চাচার নাম কি? ছোট চাচার নাম হবি। হবি। আচ্ছা, 3 ফুপুর নাম বলেন। বড় ফুপুর নাম পারবিন, আমার মানে পিঠি আমার সে বোনদা। তারপর হলো বিনা, তারপর রেশমা। কি নাম? রেশমা। বিনা রেশমা। পারবিন, বিনা, রেশমা। আপনার ঠিকানা বলেন, পুরো ঠিকানা। আমার হলো জেলা হলো খুলনা, থানা হলো দিগলিয়া। হ্যাঁ, সোনাটি গ্রাম ফেমাস না। আমার মেয়ে দিয়েছিল বাড়িপাড়া, মানে আমার শ্বশুর বাড়ি আর কি। বাড়িপাড়া আসলে গ্রাম না আপনার? এটা তো শ্বশুর বাড়ি। ওখানেও বড় হয়েছে, ওখানে বড় হয়েছে। হ্যাঁ, ওখানে নানি বাড়ি থাকতো, নানি বাড়িতে বড় হয়েছে। আচ্ছা, একই জায়গায় আর কি। এখানে বলছে যে নদীর পাড়ে তাদের বাসা ছিল, দৌলতপুর যে ঝুটমিলের নদী তো ওখানে পার হয়েছে। এটা হলো শরীরে এমন কোনো চিহ্ন আছে যেটা আপনি জানবেন? আপনি চিনেন? আমি চিনি, এই জায়গা আছে, ওর হাত পুড়ে গেছিল, এই জায়গাটা ডাইনার পুড়ে গেছিল। আর এই জায়গা অথবা এই জায়গাটা তিল আছে আমার মেয়ে। এটা আপনি চেনেন? আচ্ছা, জানেন। আচ্ছা, ঠিক আছে। আপনার মেয়েকে আমরা এক এক করে নিব, দেখি আপনাদেরকে চেনে কিনা। আমার যথেষ্ট কনফিডেন্স আছে সে আপনাদেরকে দেখলে চিনবে, কারণ 8 বছর বয়সে যেহেতু হারাইছে, নিশ্চিতভাবে চিনবে। ব্রেনটা খুব ভালো হচ্ছে। আচ্ছা, দেখা যাক, আল্লাহ ভরসা। আমি প্রথমে মাকে নিব, তারপর বাবাকে নিব। আপনি এখানে বসেন। সুমি, জি, আপনার বাবা মায়ের কথা অনুযায়ী এবং আপনারও সঙ্গে কথা বলে আমার যেটা মনে হয়েছে, আপনি হারাইছেন আজ থেকে কত বছর আগে সেটা আমি জানি না, বাট আপনার বয়স 7 থেকে 8 ছিল ওই সময়টাতে, এবং আপনি লেখাপড়া জানতেন, কারণ ওই কাগজে আপনি হচ্ছে আপনার বাবাকে আপনি লিখছিলেন বা সাইন করছিলেন, এরকম একটা কিছু। ঠিক আছে, আমি ঠিক বলেছি? আচ্ছা, তো সুমি, এখন কথা হচ্ছে যে এটা কত বছর আগে হতে পারে হারানোটা? আপনার বর্তমান বয়স কত হতে পারে আনুমানিক হবে 22-23। 2004 সাল বলেছে বোধহয় উনি, যেন যিনি মা 2004 না 6। তো সেই হিসেবে আপনারা যদি হিসাব করেন তাহলে এটা 14 থেকে 16 বছর আগের ঘটনা, 16-17 বছর আগের ঘটনা। আপনি বলতেছেন যে মা বাবাকে দেখলে আপনি চিনবেন নিশ্চয়ই? আমার ফর্সা, তার গালে এখানে একটা তিল আছে। আমি জানি না, আমি ভিডিও করছি একটু আগে, তার গালে তিল আছে কিনা, কিন্তু বাবা খাটো খুটো করে।
সত্যি সত্যি যদি না আপনার বাবা মা হয় তাহলে কি হবে, কেমন লাগছে? জাস্ট এই যে দরজার এপারে আর এপারে 17 বছরের দূরত্ব ঘুচে যাবে কিছুক্ষণের মধ্যে যদি আল্লাহ চাইতো। আপনি কথা বলছেন ওনাদের সঙ্গে স্ট্যাটাস দেখে বা কমেন্টস করে, যেহেতু আপনি অনেক কিছু ফেসবুক থেকে জানছেন, নিজে থেকে কথা বলছেন? না, নিজে থেকে কোনো সত্যি বলেন নাই তো? আমরা একদমই উৎসাহ দিই না, কিন্তু আমরা বারবার সতর্ক করছি কথা না বলার জন্য। হ্যাঁ ভাই বলছি, ভাইও বলছে এবং আমরাও বলে দিই ভিডিওতে যে গেট টুগেদারের আগে দুই পক্ষ যেন কথা না বলে। এটার পিছনে অন্যতম কারণটা হলো আমরা ফার্স্ট মিটটা দেখতে চাই এবং কোনোভাবে যেন এটা ম্যানিপুলেট না হয়। হ্যাঁ, তো মানে এই মুহূর্তের অনুভূতিটা কি, মনের ভিতরের অনুভূতিটা কি? মনের ভিতরে অনুভূতি যে ঝড় যেতেছে সেটা আমি বুঝতেছি আর উপরওয়ালা বুঝতেছে। কিরকম ঝড়টা কি? আপনাকে যদি আমি বলি, এটা ফানি কোশ্চেন করি, পুরো দুনিয়া দিয়ে দিব, এখন আপনি হচ্ছে যদি বাবা মাকে না দেখেন, ওরা ওখান থেকে দেয়ালের পাশ থেকে ফিরে চলে যাবে, কি করবেন, কোনটা নেবেন? ধরেন আপনি ধন সম্পদ যা চান পাবেন, খুব ফানি কোশ্চেন। ধন সম্পদের দরকার নাই, কারণ ধন সম্পদ নিয়ে দুনিয়াতে থাকা যায় না। বাবা মার আদর স্নেহ যেটা থাকে সেটা ধন সম্পদের কাছে কিছুই না। এগুলো আপনাদের বোঝার জন্য বলি, এগুলো খুবই ফানি কোশ্চেন, এটা করা উচিত না, তারপরে আমি করি শুধু একটু বোঝার জন্য, সব শ্রেণীর মানুষ যাতে রিলেট করতে পারে এটা কতটা ইম্পর্টেন্ট। একটা কথাই আছে যে সেই সাপের বেদনা বুঝতে পারে যাকে একবার সাপে দংশন করেছে। আমরা ছোটবেলায় পড়েছি, তাই না? ওই ছড়াটার মধ্যে আরো ছিল যে তোমার ঘরে যদি বাতি না থাকে, তোমার ঘর যদি অন্ধকার থাকে, তাহলে তুমি বুঝতে পারবা যে বাতির মূল্যটা কি। তো যার আসলে যায় সেই বোঝে, এবং আমাদের যাদের আছে তারা যাতে আমরা এইভাবে মূল্য দিই, আমরা যাতে ভালোবাসাটা দিই, রেসপেক্টটা দিই, বাবা মা কত কত গুরুত্বপূর্ণ আমাদের জীবনের জন্য। এবং আপনি যদি ধর্ম মানেন তাহলে এটা ঠিক যে জান্নাতে যাওয়ার যতগুলো রাস্তা আছে তার মধ্যে মাকে দিয়ে, হ্যাঁ, তার মধ্যে অন্যতম একটা রাস্তা হচ্ছে বাবা মায়ের দোয়া। মানে আপনি জীবনে পাপী মানুষ, কিন্তু আপনি তারপর জান্নাতে যেতে পারেন যদি আপনার মা আপনার জন্য দোয়া করে, যদি আপনার বাবা আপনার জন্য দোয়া করে। তো এটা হচ্ছে দোয়ার ভান্ডার, ইহকালের জন্য পরকালের জন্য। হ্যাঁ, এবং দেখবেন অনেক সিনের পেছনে লেখা থাকে মা বাবার দোয়া, যদিও খুব ফানি, হ্যাঁ, রিক্সার পেছনে লেখা থাকে। এগুলো মানুষের আমাদের আমাদের ধর্মটা তো শুধু ধর্ম না, ধর্ম আমাদের সংস্কৃতিরও একটা অনেক বড় অংশ। তো সেই জায়গাটা থেকে এই আবেদনগুলো অনেক অনেক বেশি কেমন সেটা আমাদের বোঝাটা খুব জরুরি। আমি কথাগুলো জি বলেন। এই সাইনগুলো নিয়েছিল সম্ভবত 2004-এর শেষের দিক না শুরুর দিক দিয়ে বোধহয় নিয়েছিল এই সাইনটা, ওই সময়ের কথাই আপনার মা বলতেছিল যিনি দাবি করছেন। তো আমি কথাগুলো আপনাদেরকে এই কারণে বলি যাতে করে আমাদের এই ভিডিওর ব্যাপ্তিটা অনেক বড় হয়, আমরা যাতে সবাই মিলে শেয়ার করি, ট্যাগ করি। আমি চাই বাংলাদেশের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় যার হাতে একটা টাচ মোবাইল আছে তারা সবাই দেখুক, সবাই পার্টিসিপেট করুক, তাতে করে আমাদের ছোট ছোট ক্লুজ যেগুলো আছে, যেগুলো অনেক শক্তিশালী ক্লুজ না, সেগুলো আমরা সফল করতে পারবো। তো এই হচ্ছে এই কারণে এই বিষয়গুলোর উপরে জোর দেওয়া, এমফাসিস দেওয়া, বিষয়গুলো নিয়ে আসা। তাওয়াক্কাল তু আলাল্লাহ। আমি এবার আপনার ফার্স্ট মাকে নিয়ে আসবো, এবং আপনি যদি চেনেন তাহলে তো হলেই, দেখা যাক কি হয়। ঠিক আছে, ইনশাআল্লাহ। নুরুদ্দিন, আপনার মাকে মা যিনি বলছে উনি তো অনেক পারো। এত ফাঁকা করো না। কান্দো না, কান্দো না, কান্দো না। তুমি চিনতে পারছেন ওনাকে? হ্যাঁ, চিনতে পারছেন? উনি বসেন, ওনাকে কানতে দেন, উনি যা করে করতে দেন। ডাক্তার দেখি। কান্দো না, সত্য কান্দো, কেমন পাইছো? কানতে দেন, যদি কানতে চায় বাধা দিয়ে না, উনি করুক, ওনার মতো করুক। আপনার মাকে কনফার্ম চিনতে পারছেন? আপনি এর আগে কথা বলছেন মায়ের সঙ্গে, তো অনুভূতি শূন্য মনে হচ্ছে কেন আপনাকে? আপনি কি সত্যি সত্যি মার সাথে দেখা করেন নাই, কথা বলেন নাই? আগে কথা বলছেন, কথা বলছে এর আগে নাকি প্রথম দেখলেন? হ্যাঁ, সামনাসামনি প্রথম দেখছেন? নিয়ে গেছিলাম, আনতে গেছিলাম, সেই সময় আছে না, সে সময় আসে নাই। কত বছর আগে হারাইছে কাকি? ওই 8 বছর মনে হয়। না, কত সালে? 2004 সাল। তার মানে হচ্ছে 17 বছর। 17 বছর আগে। 17 বছর পরে দেখলেন প্রথম।
মরে গেছে নাকি মাইরে ফেলেছে জেনে দিছিলাম তো মাইরে ফেলানোর মতো হয়ে দিছে দজ্জাল মহিলা ওই মহিলাটা জানাই তো বলছেন ভিতরে ভালো ছিল মানুষ আচ্ছা। চিনে না তোমরা দেখো না আচ্ছা কথা বলেন না, তারপরে আমি নিয়ে আসবো। বলেন মাকে কোনো প্রশ্ন করার আছে কিনা, কেন দিল, কি অবস্থা, যদি কথা বলতে চান কথা বলেন। হ্যাঁ আর কি জিজ্ঞেস করবো, হ্যাঁ আর বড় বোনে যা কয় হ্যাঁ তাই শুনছে বড় ভাইয়ের দুলাভাইয়ের কপাল হ্যাঁ কোনদিন আমি কথা চিন্তা করলে এই কাজ করছি রে মা করছি তুমি তোমার নাম করবে না আমার ভুল করছো মানে আমি তোমার আনতে গেছিলাম না গো তাহলে ওই দিন ওই কথা গিয়ে মায়ের তোমাকে চলে গেছিলাম আমি কি পারি গো বাপে 10 টাকা ভাবতে পারেন না মা 50 টাকা ভাবতে পারে আল্লাহ তুমি সহায় আছো দেখলাম আমি এতে 7 বছর পর আল্লাহ ওর ওই মায়ের বকাটা মনে আছে যে এরকম মেয়ে আমার দরকার নেই, মেরে কেটে ফেলানো, যত বলছিল ভিডিওতে সেইটাই ও মাকে জিজ্ঞেস করছে। দেখেন বাচ্চাদের মেমোরিতে কি জিনিস মেলা রাখছিল বুঝছেন কিছু কইলি রাগে ঠেলে চলে যেত ওইটাও মনে রাখছে, ওইটাও মনে রাখছে। হয়তো রাখছিল কিছু কইলি ভয় দিছিল সুমি আপনি কি আসলেই চিনছেন এটা আপনার মা? জি আর কোথায় জানি কি বলেন আপনি, মুখে তিল না গালে তিল, দেখেন আপনার মায়ের গালে তিল আছে, এই যে তিল ঠিক আছে, ও আপনার মুখে, আপনার মেয়েরও তো তিল আছে। আমার মেয়ের এটাই যে চেহারা কি খুব বেশি চেঞ্জ হয়েছে, পরিবর্তন হয়েছে? চেঞ্জ হয়েছে কি আগে একটু ময়লা কালো ছিল বুঝছেন একটু পরিষ্কার হয়েছে না? হ্যাংলা ছিল আরো আমার হ্যাংলা ছিল বুঝছেন কারণ বাবাকে নিয়ে এসে বাবাকে দাও এদিকে চেপে, আমার বাবা এই পাশে পড়বে, থাক ঠিক আছে সমস্যা নেই। দেখেন মেয়ে নাকি আপনার বাবা? জি তোমার তো ভুল বুঝাইছে ওই যে পারিবারিক গ্যাঞ্জাম লাগিয়েছে সেদিন মায়ের একটু ভুল বুঝাইছে সেদিনই ব্যাপারে সই দেওয়া ছিল যেদিন আমি আব্বা লাস্ট গেছিল আমি আর বলছিলাম যে আমাকে নিয়ে যাও আমি কিন্তু থাকবো না ভালো লাগে না তুই বলে আমি কক্সবাজার থেকে ঘুরে আসবো তারপর তুমি এসে নিয়ে যাও, আমি তোর নিয়ে রেডি করে দিয়েছি, তুই কইছিস না আব্বু আমি যাবো না, নতুন গাড়ি কিনছে কক্সবাজারে যাবো। আমি ওই কথা বলিনি আমি না বলছি আমি জানলাম কেমনে, তুই আমার কাছে বসলি আমার নাস্তা দিলি, নাস্তা দিলাম পরে তোমার সামনে হ্যাঁ গো ওই পিচিটা লাথি মারলো না খারাপ পোলাপান কি বলা যায়, কোন বাচ্চা কাছে এক জায়গায় থাকলে না আমি কি তাদের সামনে বাচ্চাদের শাসন করতে পারি? তখন আমি বললাম সে বললো তাহলে ঠিক আছে শীতের মধ্যে আমি এসে নিয়ে যাবো তখন ওই লোকটা দুর্ঘটনা ঘটাই দিলি, পরে লোকটা বললো যে ঠিক আছে নিয়ে যান আব্বুর সামনে ওরা শিকার গেছে কিন্তু আব্বু যে চলে গেছে পরে আমি কাপড় চোপড় রেডি করতেছি যে আমি চলে যাবো বাবার সাথে তখন সে আমার হাত ধরে অনেক মারে ওয়ালের সাথে মাথা বাড়ি দেয় আমি টাকা বন্ধু দিয়ে দিচ্ছি করে যে আমার মায়ের নিয়ে এসছি তখন তারা বলে তুই কিসের জন্য যেতে চাস তোকে তো তোর বাবা একবারে দিয়ে দিচ্ছে পুলিশ আসলে তুমি কেউ নিতে পারবে না এখান থেকে আমি বিশ্বাস করি না আমি কয় টাকা দিছেন আপনি আমার কি জন্য বেচছেন ইসলামে তো আমি লিখে দিচ্ছি তুই বলতে পারতি। তখন আমি তাদেরকে বলছি আমি এটা বিশ্বাস করি না আমি আমার আব্বা মুখে যতটুকু চিনি যে কাইটে গাঙ্গে বাসি দেবো কিন্তু এরকম মানুষের কাছে কোনদিন দিবে না তখন তারা ওই স্ট্যাম্প পেপার দেখায় এবং আমরা যখন সই করছিলাম ওখানে কোনো টাকার এমন ছিল না কিচ্ছু ছিল না সাদা কাগজ ছিল সাদা কাগজে সাইন করছে। হ্যাঁ তো ওইখানে ওই স্ট্যাম্প পেপারে তারা তাদের মতো বুঝায় আমাকে বুঝতেছে কয় তুই এই দেখ 5 লাখের এই যে আমাকে আমি বললাম না যে 5 টাকা আমি টাকার এমন তখন অতটা বুঝে সারি নেই আমাকে বলছে তোর বাবা দেখ তোর বেঁচে ফেলেছে তোর আর কোনদিন তোর বাবা নিয়ে যেতে পারবে না পুলিশ আসলে তোর বাবা নিতে পারবে না তখন আমার যেন পায়ের নিচ থেকে মাটি সরে গেছে তার কিছুদিন আগে মা তাদের সাথে কিনে ঝগড়া হয়েছে আমি জানি না মা আমার সাথে কথা ঠিক মতো না বলে মহিলার সাথে কি জন্য কথা বলতে গেছিল ওই মহিলার ওই রুমে দরজা লাগা দিয়েছিল আমি রান্না করেছিলাম তখন তারা ওই রুমে থেকে আম্মু বের হয়ে ডাইরেক্ট কই এরকম মেয়ে আমার দরকার নেই ফাঁসিতে ঝুলাই ফেলান তখন আমি কি করবো কি বলছিল আপনাকে কাকি? বলছে কি যে আপনার মেয়ে তো জাতি চাচ্ছে না তা আপনি জোর করে নেবেন কা আর আপনার স্বামী এসে মেয়ে তো মানে ভুল বুঝাইছে বুঝছেন মানে আমরা দুজনের স্বামী স্ত্রী একটা জ্ঞান লাগছে সেদিন কইছে যে আমার মেয়েকে আমি ই করবো তোমার ই করতে দেবো না এর জন্য। আচ্ছা কাকি আপনার জামাই তো বাবুর্চি ছিল ওই সময়ও, আপনি কি করতেন ভাই ওই সময়টাতে? রিকশা চালাতো। সময়টা ঢাকা রিকশা চালাতাম যখন ঢাকায় ছিল। দুইটা মেয়ে একটা বউ পালা কি খুব কঠিন ছিল?
ভাই নতুন ঢাকায় আসছি, বুঝছেন আমি ঢাকার কখনো নতুন আসিনি। আসছিলাম, বুঝছেন? নতুন আসছি, মাথা তো মাটিও নেই, কোনো ছাদও কিছু নাই। চিনি নাই। একটা জায়গায় থাকলে ঢাকা শহরে বাসা ভাড়া চাইলে দেয় না, মাছ জিনিস লাগে। পুরো ফ্যামিলি ঢাকায় আসছিলেন? হ্যাঁ, তা তো বোঝেনি। নুনান্তি পান্তাপুর আজকের এই ভিডিওটা আমি জানি সব শ্রেণীর মানুষ আমার এই ভিডিওটা দেখেন। দুই শ্রেণীর মানুষের জন্য একটা বড় শিক্ষা। একটা হচ্ছে যে এই ভিডিওগুলো নতুন না, আমি যে ভিডিওগুলো করছি এর প্রেক্ষাপটটা নতুন না, এই ধরনের ফ্যামিলির গেট টুগেদার নতুন না। কারণ যারা সাধারণত এই বাচ্চা হারিয়ে যায় ম্যাক্সিমাম কেসে দেখা যায় বাসায় দিয়েছে এবং বাসা থেকে পালিয়ে যাওয়া। আমি একটা কথা বলি, এই যে স্ট্যাম্পে সাইন করেন বা সাদা কাগজে সাইন করেন বা কোথাও বাচ্চাটা দিচ্ছেন, প্রথমত কাগজ কলম থাকা উচিত, যে বাচ্চাটা দিচ্ছেন এটার প্রমাণ থাকা উচিত। নইলে আপনার বাচ্চা গুম হয়ে গেলেও আপনি কোনো আইনি পদক্ষেপ নিতে পারবেন না, এবং আশেপাশের লোকজনের জানা থাকা উচিত। আর প্রথম কথা হচ্ছে এটা দেয়াই উচিত না। এত ছোট বাচ্চা কতটুকু খাবেও, ওর ভরণ পোষণ আপনি পরিমাণের মধ্যে রাখেন না। মানে সবাই তো একবারে হাই ক্লাস এডুকেশন পায় না, হাই ক্লাস সিকিউরিটি পায় না, হাই ক্লাস ট্রিটমেন্ট পায় না। সে যে পরিবারে জন্মগ্রহণ করেছেন আল্লাহ তার রিজিক সেখানে দিয়ে দিয়েছেন, আপনি সেভাবে পালন করেন তাকে। প্রথমত এটা দিবেন না, আর যদি দিতেই হয় বাধ্য হয়ে, তাহলে এগুলোর খোঁজ খবর নেন। আর তৃতীয়ত যারা নিচ্ছেন তাদেরকে একটা কথা বলি, দেখেন এগুলো কিন্তু অনেক বড় বড় অ্যাওয়ারনেস, এগুলো কিন্তু সামনে আসতেছে, আজকে হোক কালকে হোক পরশুদিন হোক, এবং এই কেসগুলোর কারণে কিন্তু আপনাদেরকে ফেসে যেতে হবে। কারণ যারা নেন তারা কিন্তু শিক্ষিত, তারা এরকম স্ট্যাম্পে সাদা কাগজ দিয়ে সাইন করে নিয়ে, যে আজকে যে ঘটনাটা এখানে ঘটেছে ওনারা কোনো মামলা করেন না, সেই সময় ওনারা কোনো জিডি করেন না। আজকে যদি জিডির কাগজ থাকতো তাহলে এই পুরো ভিডিওটাকে কেন্দ্র করে ওনার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া যেত। হ্যাঁ, তো এইগুলা জাস্ট ওনার নাকের সামনে দিকে আছে বা কানের সামনে দিকে আছে, বেঁচে গেছেন। তো এগুলা কিন্তু প্রথম কথা হচ্ছে আপনি ধরেন কোনো ক্রাইমই করেননি, বাচ্চাটাকে নিছেন, আপনি পালবেন, ওকে ঠিক আছে, সেই জন্য নিছেন। তারপরও এই যে একটা ইনসিডেন্ট ঘটে গেল, এই ইনসিডেন্টের কারণে কিন্তু আপনাকে জবাবদিহি করতে হবে। এই আপনি জায়গাটাই কিন্তু যে কেউ হতে পারেন যারা এই ধরনের বাচ্চাগুলোকে বাসায় রাখছেন। সুতরাং ওদের প্রতি আপনাদের যে ট্রিটমেন্টটা, হিউম্যান ট্রিটমেন্টটা, সেটা যেন কোনোভাবে কমতি না হয়। কারণ আপনি কিন্তু এক অর্থে ওই বাচ্চাটার জিম্মাদার, এবং এক অর্থে ভুল করলে আপনি কিন্তু ফেসে যেতে পারেন, সেটাও মাথায় রাখতে হবে। ঠিক আছে? সো এগুলাতে একটু চিন্তা ভাবনা করে বাচ্চাদেরকে একটু বাসায় কাজে লাগান। প্রথম কথা হচ্ছে লাগানোই উচিত না, কাজে লাগানো, কারণ এটা লতে যে ব্যবসা আছে সে অনুযায়ী এটা আইন পরিপন্থী, নিয়ম পরিপন্থী। শিশু শ্রম কোনোভাবে রাষ্ট্র সাপোর্ট করে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যদি কোনো বাচ্চার জিম্মাদারি আপনি নেন যে ঠিক আছে বাসায় কাজ করবে, সে লেখাপড়া করবে, সেভাবে নেয়, সে আসলে শ্রম দিচ্ছে না, ইচ্ছে হলে করবে, না হলে করবে না, তাহলে ওই বাচ্চার ভরণ পোষণ, ওই বাচ্চার ঠিকমতো বড় করা, ওই বাচ্চাকে ঠিকমতো গাইড করা, সেই জায়গাটা কোনো ব্যত্যয় হলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। হ্যাঁ, কারণ এগুলা আসতেছে দিনকে দিন। প্লিজ বি কেয়ারফুল অন দিস, প্লিজ বি কেয়ারফুল। সেদিন একটা ভিডিও দেখতেছিলাম ফেসবুকে, আমার খুব ভালো লাগছে। আমি জানি না ভিডিওটা কে করছে, আমি আসলে নাম মনে রাখতে পারি না। উনি ওনার বাসার কাজের মেয়েকে একটা সেলফোন কিনে দিয়েছে, সারপ্রাইজ গিফট। এবং ওই কাজের মেয়েটা, মানে যিনি কাজের মেয়ে তো বলাটা উচিত না, মানে ও হচ্ছে হলো একটু টিকটক করতে পছন্দ করে। আমি জানি না, ভিডিওটা ভাইরাল গেছে, আমি সম্ভবত আমার চোখে পড়লো ভদ্রমহিলাকে। তো উনি ওনাকে গিফট করেছে, এবং এটাই তো হওয়া উচিত সম্পর্ক। যদিও টিকটক কিনা বা এটা পছন্দ করেন কি অন্য জিনিস, বাট এই লেভেল অফ রিলেশনশিপ ইটস ভেরি রেসপেক্টেবল। বাট এরকমও দেখেছি আমি রেস্টুরেন্টে খেতে গিয়ে, যে 4-5 জন একসাথে বসে টেবিলে খাচ্ছে, কোনার দিকে উল্টা মুখ করে বসে আছে এক মহিলা বা একটা মেয়ে বা একটা কিশোরী। ওই কিশোরীটা হচ্ছে ওর বাসার কাছের মেয়ে। মানে কি, মানে আপনি ওকে চিপার মধ্যে ভাবে রাইখা আপনি কেমনে মানে গলার নিচ দিয়ে নামাচ্ছেন? এবং এরা লেখাপড়া শেখা, এরা বিশ্ববিদ্যালয়ে পাশ করা, এবং এরা বড় বড় অফিসার, বিভিন্ন জায়গায় কাজ করে। মিনিমাম মনুষ্যত্ব বোধ যদি আমাদের এডুকেশন ইনস্টিটিউশন এদের ভিতরে দিতে পারতো, তাহলে তো এই ধরনের ঘটনা ঘটার কথা না। ভেরি সরি। মেয়েরা তো পাইছেন, কি বলবেন মেয়েরা আজকে এত বছর পরে, 17 বছর পরে পাইছেন, ওর তো অনেক অভিমান আপনার প্রতি, কিছু বলার আছে? অভিমান তো সবারই থাকে, ওর যেরকম আছে আমার তো আছে। আজকে আসছেন ওরকে নিয়ে যাওয়ার জন্য? আমার জানেন একটা ইচ্ছা ছিল কি, যে আমি আল্লাহ সবসময় প্রার্থনা করছি, আল্লাহ আমার ফ্যামিলিতে মধ্যে আমার বাবা নাই, বাবা মারা যায় 18-20 বছর। আমার ওয়াইফ, আমার মা ভাই, আমার ফ্যামিলি সবার কাছে তোর মেয়ে মারা গেছে। আর আমার একটাই বিশ্বাস, আর আমার একটা এই যে জেঠুনি দেখলেন না, উনি একটা মেয়ে আছে, একটু মাথা ব্রেন শর্ট, ওর আর আমার একটাই কথা যে আমার মেয়ে একদিন, আমার মৃত্যুর একদিন আগে আমার সন্ধান পাবো এবং দেখবো। আল্লাহ আমার সহজে নেবে না, একটা নজর দেখার পর আল্লাহ আমার নিয়ে যাবে, তাতে আমার কোনো দুঃখ কষ্ট নেই। পাইছেন তো আজকে? এবং সবচেয়ে বড় আমার মা কথা, আরে বাপ তোর মেয়ে মরে গেছে, আমার মনে হচ্ছে আমি না মা, আপনার মা? হ্যাঁ, আমার মা এখনো বেঁচে আছে, প্রায় 90 কাছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি বলছি মা তুমি দোয়া করো মা, আমার মনে যে বিশ্বাস, আমি তো জন্ম দিছি, আমি এমন কোনো পাপ করিনি আল্লাহর কাছে যে আমার বুকের একটা হাড় ভেঙে ফেলাবে। মানুষ কাজের ক্ষেত্রে অনেক ভুল অন্যায় ন্যায় হয় জীবন চলার ক্ষেত্রে, কিন্তু আমি আমার সবসময় দৃঢ় বিশ্বাস যে আমি এত বড় পাপ করিনি যে আল্লাহ আমার একটা বুকের হাড় ভেঙে ফেলাবে। আমার দুটো মেয়ে, দুটো হাড়। আমি তো লেখাপড়া শিখিনি, ওদের শিক্ষা দিতে পারিনি, কিন্তু এদের দুটো বোনের একটা দোষ ছিল কি জানেন, এই মেয়ে, আমার এই মেয়েটা একটু ভয় ছিল, অন্যায় টন্যায় করলে এটা চর্চা করতে দেয় না। আমার ছোট মেয়েটা এই একই চেহারা, এদের তাদের পাল্টাতে সবাই বলতো জমক মেয়ে। হ্যাঁ, আমার তো এফেক্টটা নিয়ে দেখতেন, জমক মেয়ে সবাই বলতো। এর তখন 7 বছর, ও তখন 3.5 বছর বয়স, অর্ধেক ডিফারেন্স। আমার ওই মেয়েটা বলতে আপু সেরা আমার সেরা কি এক, এই যে পরশু দিকে আপনাদের এই ভিডিও দিয়ে আমার মেয়ে নফল নামাজ পড়ছে, ফরজ নামাজ পড়ে কাল্লা, আপনারা দেখছেন, আপনার কানে হেডফোন দিয়ে করে কাবু ওই লোক সালাম দিয়ে দোয়া করো, তোমার আশা পূর্ণ করছে আল্লাহ। আমি কি আমার তুমি কোথাও মরার আগে আমার সমীরে দেখাবে, তারপর তুমি মরে যাবো।
এই সবসময় আমার ফোন দিতে চলেছে, এই ঘন্টাখানেক আগে আমার মোবাইলটা হঠাৎ নষ্ট হয়ে গেছে, মানে চার্জই বন্ধ হয়ে গেছে। কোনো সমস্যা নাই। শোনেন, আপনার জন্য আমি একটা কথা বলি। প্রথম কথা হচ্ছে যে আপনি তো দেখেন আমাদের অনুষ্ঠানগুলো, দেখেন না? অনেক অনেক মানুষ কিন্তু তার বাবা মাকে পায় না। আপনি অনেক সৌভাগ্যবান, দেওয়ার পরে আপনি যে ভিডিওর যে গ্রাফ, আপনার ভিডিওতে যে কথা ছিল, আমার খালি সন্দেহ হচ্ছিল যে সমস্ত কিছু জানার পরে আপনার বাবা মা আসবে কিনা। আপনার বাবা মা এখানে আসছে, তার মানে হচ্ছে যে আপনার যে জানা, আপনার যে শোনা, এটার মধ্যে ঘাটতি আছে, এটা আপনাকে অ্যাকসেপ্ট করতে হবে। এবং যখনই ওনাকে আমরা অ্যাপ্রোচ করছি, যখনই ওনার মার সঙ্গে কথা বলছে, আমাকে মহিউদ্দিন সঙ্গে সঙ্গে বলছে, ভাই আমার মা তো অনেক কান্নাকাটি করতেছে, পারলে এখনই চলে আসে। তো যদি কোনো বাবা মা তার সন্তানকে বিক্রি করে, তাহলে কোনোদিনও এই ঘটনা ঘটতো না। হ্যাঁ। আর দ্বিতীয় কথা হচ্ছে যে একটু আগে আমি বলতেছিলাম যে বাবা মাই হচ্ছে হলো মানে ইহকাল পরকালের জন্য দোয়ার ফ্যাক্টরি। হ্যাঁ, যে বাবা মা যে অবস্থায় হোক না কেন, আপনার বাবা মা অনেক ভালো মানুষ। হ্যাঁ, তো সারা জীবন হয়তো মাথার মধ্যে এই জিনিসটা নিয়ে থাকতেন যে আমার 5 লাখ টাকা দিয়ে বিক্রি করে দিচ্ছে স্ট্যাম্প করে, যে কারণে আমার বাবা মা আসেনি। ভিডিও হওয়ার পরে যদি খুঁজে নেবে আরো জিনিস থাকতো। আমারও অনেক প্রশ্ন ছিল মাথার ভিতরে যে আমার বাবা যদি আমাকে বিক্রি করে দিবে, তাহলে তো আমাকে ছোটবেলায় বিক্রি করে দিতে পারতো, কারণ আমার আব্বার আমার একটু রাগ ছিল। আমার এই মেয়েটার আবার একটু সমস্যা ছিল, মানে আপনি একটু আদর করছেন না, আমার এখানে আছেন, আমি ওরা ভালো মন্দ খাইছি না, আপনার ওখানে খাইতে যাবে না, আপনি একটু ভালো বেশি পারছেন, আপনার কাছে চলে যাবে। এরকম মনে করে আমি নাম বলতে পারবো না অনেক জায়গায়, এই বিভিন্ন জায়গায় যাই, তো আমি বলছি মারে তোর লাইফটা নষ্ট করতেছিস মা, একটু ওই যে আপনার বেড়াকের আগে বিভিন্ন তো সংস্কৃত স্কুল আছে, ব্রেন খুবই ভালো ছিল বুঝছেন, যে বেড়াকে যাতে সেই জায়গায় যে প্রধান শিক্ষক ছিল, ম্যাডাম ছিল, এত প্রশংসা করতে যাবে ভাই, আপনার একটা সোনার মেয়ে আল্লাহ দিছে। যাই হোক, আল্লাহ আপনাকে সেই মেয়ে আপনার কাছে ফিরাইও দিছে, এটাই হচ্ছে বড় কথা। খুশি মনে সামনে কুরবানির ঈদ, এবার ঈদ পালন করেন, আমাদের জন্য দোয়া করেন। আপনি অ্যাকসেপ্ট করতেছেন যে এরা আপনার বাবা মা, এটা আপনার পরিবার, তাহলে আর মিলানোর কোনো দরকার নাই। বাইরে সমস্ত কিছু ভিডিওতে আছে, আপনি গিয়ে মিলাই নেন। আপনি যা যা বলছেন 100-তে 100 ভাগ মিলছে, একটু এদিক ওদিক হয়নি। শুধুমাত্র বারুইপাড়া আপনি গ্রাম বলছিলেন, বারুইপাড়া হচ্ছে আপনার বারুইপাড়া ও বাস তো নানা বাড়ি মা, দাদা বাড়ির নাম মনে নাই আমার, আমি কি করব। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভিডিওটা সফল। হ্যাঁ, আপনি মেয়ে পান নাই, মেয়ের জামাই পাইছেন, নাতিও পাইছেন। তো চলেন সবার সাথে আপনাদের দেখা করে দিই। এই জায়গায় যখন যোগাযোগ করছি 5টা বছর আগে করছি, 10টা বছর আগে করছি, এই জমাটা। কিন্তু কাকা, এটা তো 5 বছর আগে ছিল না, এটা তো হয়েছে মাত্র 1.5 বছর, এবং এটা যে হয়েছে এটা একটা ঘটনার মধ্যে দিয়ে। তুই যে দেখছিস সবচেয়ে বড় কথা যে আমরা ব্যর্থ, তুই সফলতা, কারণ আমরা এতটা বুঝতে পারি না যে আপনার সঙ্গে যোগাযোগ করলে। এই জন্য আমি আপনাদের সবাইকে বলি যে কেন এই ভিডিওগুলো গুরুত্বপূর্ণ, কেন এই ভিডিওগুলো ট্যাগ করতে হবে, কেন ভিডিওগুলো শেয়ার করতে হবে। দেখেন কত সফলতা হয়েছে। আমার ছোট মেয়ে নাতি, সে টাচ মোবাইলের সবকিছু পাবে। এবং এই সাফল্যের দাবিদার আমি একদম ব্যক্তি মানুষ হিসেবে বলতেছি, রাজনীতির সমস্ত কিছু ঊর্ধ্বে ওঠে। এই সাফল্যের দাবিদার যদি বাংলাদেশে একজন মানুষকে দিতে হয়, সেটা হচ্ছে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কারণ সে ডিজিটাল বাংলাদেশ করছে বলেই এটাকে অনেকে অন্যভাবে দেখবেন, বাট আমি একদম অন্তর থেকে বলতেছি, এটা আমার একদম ব্যক্তিগত রেসপেক্টের জায়গাটা থেকে। ডিজিটাল বাংলাদেশের ব্যক্তি পর্যায়ের, যদি আমি একবারে অন্তঃস্থল থেকে বলতেছি, ব্যক্তি পর্যায়ের যে সুফলটা, সেই সুফলটা হচ্ছে হলো এই ধরনের কন্টেন্ট তৈরি করা যায় এবং এই ধরনের ঘটনা ঘটানো যায়, যে একটা প্ল্যাটফর্ম থেকে এত বড় নেটওয়ার্ক করা যায়। আলহামদুলিল্লাহ, আমি ব্যক্তিগতভাবে তার জন্য দোয়া করি, আল্লাহ তাকে সদায় দান করুক। জি, আমি অনেক ধন্যবাদ জানাই যে আপনারা এক ডাকি সারা দিয়ে এখানে আসছেন। আমি নিজেই খুব কনফিউজ ছিলাম যে শেষ পর্যন্ত আপনারা আসবেন কিনা, ও যে কথাগুলো বলছে। টাকা পয়সা ছিল না আমার ভাইয়া, টেনশন করে না, ওইটা আমরা দেখবো। ওকে, ঠিক আছে, তো চলেন সবার সাথে মিট করে দিই। এটা খুলি। হ্যাঁ, খুল। এই দেখেন আমার তেল দেয়, আমার নাকে তিল, আমার মেয়ের জায়গাটা তিল। সবাই গেল কথা মেয়েটা রাখি রে, যে মেয়ের বাপের মুখ পায় সে মেয়ের কপালে সুখ হয়, কই এটা ভুল ধারণা। না না, সুখ হয়েছে, তাই যে সুখ প্রত্যেকটা জীবনের তো একটা ইয়ে থাকে না, চড়াই উতরাই থাকে। আমার কি দেখতে ওরা কই নিচে ফেলে গেছে, ওদেরকে আসতে বলবো, সবাইকে আসতে বলবো। দেখেন তাদেরকে চেনেন নাকি? চেনেন? নানা মরে গেছে 9 বছর, নানি মরছে 3 বছর, দাদু মরে গেছে 4 বছর। তুমি বাসা চেনো নাই আমার? হ্যাঁ, তুমি ডাক্তারে যাইতেছ, তুমি এই সামনে জুনাইতে রই। জানা পাশে বসে। আমার চিনছি না অত খেয়াল লাগে না। তাহলে আমি কিটা আকরাম মামা চেনেন না? মাঝে খেলার গোলাপ সাইকেল সাইকেল ভাইয়া ওরা ওর দিক সাথে আকরাম দেশের ভাই বলেছেন না, আমি তো ভাই জেসমিন বড় ভাই। তুমি জেসমিন আপু, জেসমিনের চিনিস না? এত ওকে বলে আকরামের কথা মনে থাকবে কইছি না, আকরাম বড় ভাই আচ্ছা আমাকে বসে আসছে দাউস ভাইয়ের কথা মনে থাকবে, কিন্তু সাইকেলের কথা মনে থাকবে কেন? এর সঙ্গে এত রিলেশন ছিল না না কি লাগবে? আমার বড় পুরো অ্যাক্সিডেন্ট। আপনার জামাই একটা ফোন দেন, নিচে চলে গেছে বাচ্চাকে নিয়ে, তো ফোন দেন। কি আমার কথা কারেক্ট হয়েছে? ওই যে নাতি আপনার আর ওই যে আপনার জামাই কথা কারেক্ট হয়েছে আমার? আমি দেখে টের পাইছি, তুই বাচ্চারা দেখে টের পাইছি, আমি চেহারাটা দেখে। আমরা যে রাতভর দেখছি না,
ওরে কান্দারে হোসনারা পাগল হয়ে যে ওর যে এত আন্তরিকতা এরপরে এত টান কে সে? আমার বাপ মা কে সে? আমার এই আমার মেয়ের ও, একটু মাথা শর্ট বুঝছেন আচ্ছা একটু কান্না একটু খাওয়া নেই তার স্বামী সন্তান সব ফেলাই দিয়ে পড়ে গেছে আচ্ছা 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 আল্লাহ কোন সব ফিরে আসবে আমি এটা শর্ট দেবো কি আর এটা হলো মানে ভালো বাসার শর্ট আর কি তাই খালু আমি বলছি যে আমার বোন বেঁচে আছে মরিনি আপনার কথা শুনে আমার কথা মিলছে যে আমার বোন 20 বছর হোক 60 বছর হোক আল্লাহ একদিন হাইতে পাত্রের আপনার সঙ্গে দেখা করে দেবেন আপনার এদিকে আমার কাছে হ্যাঁ, ও তো বাবু, আর ও তো শাশুড়ি। ও তো বাবু। আর উনি তো ভালো শাশুড়ি। ওটা সে 10-3 মাস ওটা কথা ঘন্টা ফোন করতে শোনান ফোন করতে আংটি দাও কি লাগে আমি তো আংটি পাইনি আর তোর বোন তো কাল কান দেয় না করে আমাদের থেকে উঠতিত না আর এই সাহেবরা যে হেলমেট পরা যাচ্ছে না তারপর উনি বিমানের মধ্যে বসে আব্বা ওনারে তো কান থেকে খুলে আমার সঙ্গে একটু কথা বলছে আমি মারে বিমান না ওটা অফিস ওই যে নেট ছাড়ে তাই একটু কম না কানে দিয়ে খুলে ছাড়ে দেখাবে এটা এটার ফেসবুকে দিতে হবে ফেসবুক ছাড়া না টিভিতে দেখা যাবে না না ইউটিউবে দেখতে পারো। আসসালামু আলাইকুম আব্বু বাবা মামা মামা তাকি নিয়ে কথা ঠিক আছে আপনার শ্বশুর মামা সাইকেলের দিকে বসতে দে আপনার ওয়াইফ চিনছে সবাইকে চিনছে এই আনসার মেরা তো ভয় লাগে রাখি চাই প্রথম দেখছো আব্বু এ ভাইয়া আব্বু আসলে আমার একটা বাবু আছে তোমার মতো এ ভাইয়া আচ্ছা হঠাৎ ঘন্টাখানেক পর দেখছি না হঠাৎ আপনারা আপনি দাঁড়ান ওখানে দাঁড়ান আর এইখানে দাঁড়ান পুরো একটা ফ্যামিলি আপনি দাঁড়ান কাকি দাঁড়ান এখানে দাঁড়ান একটু যাবেন শ্বশুরের কাছে যাবেন বাপের মেয়ে তো বাপের মাশাআল্লাহ ভালো থাকেন আপনারা দোয়া করবেন আমাদের জন্য যারা চেষ্টা করছে তাদের জন্য ঠিক আছে আপনারা কথা বলেন আমি শেষ করি থ্যাংক ইউ ওদের সাথে যে পেপারের ফর্মালিটিস আছে ওগুলো শেষ করে নাও ওই যে মামা বুঝলে এই যে আমাদের দাঁড়াবে। চল আমরা নিচে যাবো ওকে প্রিয় দর্শক এবং শ্রোতা তো এই হচ্ছে আমাদের 29তম পর্বের আপডেট আমি আবারও বলতেছি এই ভিডিওগুলো একেবারেই র প্রেজেন্টেশনে থাকে যা হয় এখানে যেভাবে হয় সবাই আমি উপস্থাপন করি সেভাবে উপস্থাপন করলাম যাতে করে এগুলোর অথেন্টিসিটি নিয়ে কখনো কোনো প্রশ্ন না ওঠে আমরা কাজ করি যে বিষয়টাতে সেটা হচ্ছে ক্লুর বেসিসে আমরা ডিএনএ টেস্ট করি না তবে আমরা দুই পক্ষকে উৎসাহ দিই ডিএনএ টেস্ট করবার জন্য যেমন আজকের এই ঘটনাটা দুই পক্ষকে চিনেছে এখন আপনি কি যদি ওদেরকে বলেন যে আপনারা ডিএনএ টেস্ট করেন তাহলে কেমন হাস্যকর হয়ে যায় না বিষয়গুলো তো আমরা এই ধরনের কেস নিয়ে কাজ করি যারা চিনতে পারে না তাদেরকে আমরা বলি ডিএনএ টেস্ট করেন সমস্ত ক্লুর বেসিসে এবং এরপরে যদি লিগাল প্রসিডিউর কোনো কিছু মেনটেন করা দরকার থাকে আপনারা মেনটেন করেন তো এই দুটো হচ্ছে আমাদের লিমিটেশন বাট ইনশাআল্লাহ আল্লাহ চায় তো সেগুলো হয়তো ভবিষ্যতে আমরা কাটিয়ে উঠতে পারবো আপন ঠিকানা বাংলাদেশের প্রত্যেকটা মানুষের মনে জায়গা করে নিক সেই দোয়া এবং শুভকামনা জানিয়ে আজকের মতো শেষ করছি আপন ঠিকানাকে যেন আমরা সবাই অন্তরে ধারণ করে আরও বেশি ভালো কাজ করতে পারি এই জায়গাটাতে বিশেষ করে ডিজিটাল মিডিয়াটাকে যাতে আমরা পারফেক্টলি ইউজ করতে পারি তো আমার জন্য দোয়া করবেন আপনারা সবাই মিলে আমার টিমের জন্য দোয়া করবেন আরিফ ভাইয়ের জন্য দোয়া করবেন ও একটু অসুস্থ ছিল এখন একটু সুস্থ হয়েছে আমরা সবাই যাতে ভালোভাবে কাজ করতে পারি থ্যাংক ইউ সো মাচ আর আরিফ ভাই যে কথাটা বলেছে সেটা হচ্ছে আমি শেষ করে আমাকে ব্যক্তিগতভাবে বেশ কয়েকবার অনুরোধ করেছে যাতে করে আমি বলে দিই এটা সেটা হলো যে একটা কমেন্টস যখন আসে যে আমি চিনি বা অমুক চিনি ওই কমেন্টসটাকে আপনারা হুবহু কপি করে আপনারা আবার পোস্ট করতে থাকেন এতে করে আসলে যে ওই কমেন্টসটা করেছে তাকে খুঁজতে সমস্যা হয় তো আপনারা সাধারণত এই ধরনের কমেন্টস যদি আপনারা কপি করে পেস্ট করেন তাহলে প্রথম যিনি ওই কমেন্টসটা করেছেন তার নামটা নিচে লিখে দিবেন এতে করে আমাদের খুঁজতে অনেক সহজ হবে থ্যাংক ইউ সো মাচ ভালো থাকুন আসসালামু আলাইকুম